আসসালামু আলাইকুম। একজন মানুষ মারা গেল আর কেঁপে উঠল পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যে সাইলেন বাজছে, তেল বাজারে আগুন। আমেরিকা ও ইসরায়েল হাই অ্যালার্টে, চীন এবং রাশিয়া কড়া নজরে। প্রশ্ন একটাই, আলী খামেনির মৃত্যু কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দিল, নাকি এটা শুধু নতুন একটা শক্তির খেলা শুরু মাত্র? আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং টপিক। এই একটি ঘটনা পুরো পৃথিবীকে যুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করাতে পারে। ইরান বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক শক্তি। তাদের সরাসরি সংঘাত রয়েছে ইসরায়েলের সাথে, আর পেছনে রয়েছে ইউনাইটেড স্টেট। খামেনির নেতৃত্বে ইরান সমর্থন দিত আঞ্চলিক মিলিশিয়া ও প্রতিরোধ বাহিনীকে। তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন এক মহান মতাদর্শের প্রতীক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তার মৃত্যুর পর ক্ষমতার লড়াই কি শুরু হবে? ইরানের ভিতরে অস্থিরতা তৈরি হলে কি প্রতিপক্ষরা সেখানে সুযোগ নেবে? বা অন্য দেশ কি সেখানে সুযোগ নিতে পারবে? প্রতিপক্ষ দেশগুলো কি সুযোগ নেবে? বিশ্লেষকরা এই বিষয়টা নিয়ে কি বলছে? মধ্যপ্রাচ্য যদি সরাসরি ইরান ও ইসরায়েল যুদ্ধ শুরু হয়, তাহলে সেটা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ রাশিয়া, চীন, আমেরিকা সবাই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়তে পারে। তেলের বাজারে অস্থিরতা বাড়বে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। সেই সুযোগে শুরু হতে পারে বৃহৎ শক্তির সরাসরি সংঘর্ষ। তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি তাহলে দরজায় কড়া নাড়ছে, নাকি এটা শুধু রাজনৈতিক কৌশল, ক্ষমতার নতুন কোনো সমীকরণ? ইতিহাস বলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এক নেতার হত্যার পর। একটি ঘটনা, তারপর জোট, তারপর আগুন ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। খামেনি মৃত্যুবরণ করল। এরপর একের পর এক লাগাতার ইরানি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল মার্কিন সেনাঘাঁটিতে। 1989 থেকে 2026 দীর্ঘ 37 বছর শাসন ক্ষমতা পরিচালনা করেছে, নিজে এক হাতে রক্ষা করেছেন খামেনি। 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েলি স্ট্রাইকে মারা গেলেন আলী খামেনি। তার মৃত্যুর পর ইরান হয়ে গিয়েছে হিংস্র বাঘ। যাকে সামনে পাচ্ছে তাকেই ইরান এখন চিড়ে ফুঁড়ে খেয়ে ফেলছে। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রত্যেকটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমেরিকার ইরানের এই প্রত্যেকটা মিসাইল ইন্টারসেপ্ট করতে ব্যর্থ হয়। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি এইগুলো ইচ্ছা করেই করতে দিয়েছে, যাতে করে ইসলামী যে কান্ট্রিগুলো আছে সেইগুলোর সাপোর্ট আমেরিকা পায়? আমেরিকা কি চাচ্ছে? আমেরিকা কি চায় যে ইরানের জনগণ তাদের যে নতুনদের সরকারকে সরিয়ে নতুন সরকার আনুক, নাকি আমেরিকা চায় ইরাকের মতো ইরানকেও ফেইল্ড নেশনে পরিণত করতে? আর সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল সমন্বয়ে ইরানের সাথে কি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? দেখুন, আমেরিকা কি ইরানকে কখনো সরাসরি ফিল্ড যুদ্ধে হারাতে পারবে? দেখুন, একটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ইরান কিন্তু বিশাল বড় একটা দেশ, এবং একটা সময় ইরাকের সাদ্দাম হোসেন আমেরিকার সহযোগিতা নিয়েও ইরানকে কিন্তু হারাতে পারেনি, দমাতে পারেনি এই ইরানকে। একটা দেশকে বম্বিং করা, কিছু মিলিটারি পাওয়ার দেখানো, আর একটা দেশকে গ্রাউন্ডলি মিলিটারি যে দখল করা, দুইটাই কিন্তু অনেক আলাদা ব্যাপার। আজকে ইরানে বম্বিং করে টপ নেতা যারা আছে তাদেরকে মেরে ফেলা, আর সরাসরি গিয়ে ইরানে আঘাত আনা, এবং টপ নেতাদের মেরে ফেললেও আইআরজিসি কিন্তু ধ্বংস হবে না। আইআরজিসি হচ্ছে ইসলামী রেগুলেশনি গার্ড, যেটা হচ্ছে ভীষণই পাওয়ারফুল গার্ড এবং খুবই দুর্ধর্ষ এক সেনাবাহিনী। ইরানের টপ লিডাররা মারা গেলেও আইআরজিসি তাদের কাজ কিন্তু চালিয়েই যাবেন, এবং পরবর্তীতে যে সরকারই আসুক না কেন, ইরানের ভিতরে কিন্তু একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে। সেক্ষেত্রে আজকের ইরান পরিণত হতে পারে সিরিয়া বা লিবিয়ার মতো তেমনই একটা গৃহযুদ্ধের দেশ হিসেবে। ট্রাম্প এবং ইসরায়েল তারা বলছে তারা ইরানের ততক্ষণই যুদ্ধ চালিয়ে যাবেন যতক্ষণ না ইরানের রিজম চেঞ্জ হচ্ছে। এর অর্থ হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল দুইজনই চায় যে আলী খামেনিকে তো মেরে ফেলছে, তার যুগের যে নেতা আছে তাদের পতন হয়ে আমেরিকা ইসরায়েলের মত মতো কোনো নেতাকে সেখানে বসাতে।
তাতে করে বোঝা যাচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু কথা হচ্ছে, ইরান কি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত? এই মুহূর্তে ইরানের কাছে রয়েছে মাত্র 300 ফাইটার জেট, উল্টো দিকে আমেরিকার কাছে আছে B-35 এবং B-2 বম্বারের মতো পাওয়ারফুল এয়ারক্রাফট। B-2 বম্বার হচ্ছে এমন একটি এয়ারক্রাফট যেটা আকাশ প্রতিরক্ষা ভেদ করে যে কোনো জায়গায় যেয়ে তারা মিশন পরিচালনা করতে পারে এবং মাটির নিচে 10 থেকে 15 কিলোমিটার গভীরেও যদি কোনো ভিত্তি স্থাপন থাকে সেটাও B-2 বোম্বার দিয়ে সেখানেও হামলা চালানো সম্ভব। তবে আসার কথা হচ্ছে, ইরানের কাছে আছে ড্রোন। ইরানের কাছে দূরপাল্লার বিভিন্ন রকমের ড্রোন আছে, শাহেদ ড্রোন থেকে বিভিন্ন রকমের ড্রোন। ইরান একটা জিনিস খুবই ভালোভাবে মেনটেন করেছে যে তাদের অর্থনীতি যেমনই হয়ে যাক না কেন, তাদের মিসাইল এবং ড্রোন প্রোগ্রাম কিন্তু তারা কখনোই বন্ধ করেনি। তার মানে আজকের দিনে এসে দেখা যাচ্ছে যে তাদের মিসাইল এবং ড্রোনগুলো কতটা বেশি কার্যকর হচ্ছে, সেটা আসলে এখন পুরো বিশ্বই বুঝতে পেরেছে। একটা লিস্টে দেখা গিয়েছে যে ইরানের কাছে এই এখন পর্যন্ত 2 থেকে 3 হাজার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এমনকি চীন এবং রাশিয়া থেকে পাওয়া কিছু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও ইরানের কাছে এখনও মজুত আছে, যেটার ব্যবহার এখনও ইরান করেনি। তবে কথা হচ্ছে, ইরানের কাছে গোলা বারুদের কোনো কমতি নাই, কিন্তু যুদ্ধ করতে সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অর্থনৈতিক কাঠামো। সেটা ইরানের কেমন? দেখুন, কিছুদিন আগে ইরানে যে হিউজ প্রোটেস্ট হয়েছিল তার মেন কারণ হচ্ছে ইরানের এই অর্থনীতি। ইরানের অর্থনীতি এখন এত তলায় নামিয়েছে যে তাদের দেশে একটা রুটি কিনতে তাদের কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়, এতটা নিচে নেমেছে ইরানের কারেন্সি। এছাড়া যুদ্ধ চালিয়ে যেতে আরও একটি জিনিসের খুবই বড্ড দরকার হয়, সেটা হচ্ছে স্ট্রং লিডারশিপ। আলী খামেনি এতদিন তাদের লিডারশিপ হিসেবে ছিল এবং তার এক কথায় সমস্ত কিছু নড়ত, কিন্তু তার পদে যে বসতে যাচ্ছে তার ছেলে, তিনি কি অতটা সুন্দর লিডারশিপ দিতে পারবেন? তার কথায় কি সব কিছু হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের মিসাইল ফেস করার সাথে সাথে তার ইন্টারলি তাদের যে নেতৃত্বের ঝামেলা সেটাও কিন্তু তাদেরকে অবশ্যই ফেস করতে হবে। কিন্তু আমি কেন বললাম যে শুরুতে যে এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? এর কারণ কি? এই মুহূর্তে আমেরিকার 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের 2 দিক থেকে ঘিরে রেখেছে। একটি হচ্ছে USS আব্রাহাম লিঙ্কন, যেটা মোতায়েন করা হয়েছে আরব সাগরে, এবং USS জেরাল্ড ফোর্ড, যেটা বিশ্বের সবথেকে দামি এয়ারক্রাফট, তার মূল্য প্রায় $14 বিলিয়ন, সেটা মোতায়েন করা হয়েছে জেরাল্ড সাগরে, মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগরে। যেহেতু দেখা যাচ্ছে যে আমেরিকা মিডল ইস্টের কোনো দেশ থেকে ইরানের প্রতি আক্রমণ করতেছে না, সেহেতু তাদের এই 2টি এয়ারক্রাফট হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের যে সাবমেরিনগুলো রয়েছে সাবমেরিনগুলো হয়ে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল রোল। এবং ইতিমধ্যে ভূমধ্য সাগর থেকে US জেরাল্ড ফোর্ড দিয়ে আমেরিকা ইরানের উপর মিসাইল ছুটছে অনবরত এখান থেকে। তবে স্বাভাবিকভাবে ইরান চাবে যে তাদের সামনে যে থ্রেটটা আসতেছে সেটা তারা প্রোটেক্ট করতে, এবং সেই প্রোটেক্ট করতে গিয়েই যদি তারা এই US আব্রাহাম লিঙ্কন ও জেরাল্ড ফোর্ডের উপরে হামলা চালিয়ে বসে এবং তাতে করে যদি এটা ভূমধ্যসাগরে বা আরব সাগরে ডুবে যায়, তখন কিন্তু হতে পারে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইভেন ইসরায়েলও তাদের নিউক্লিয়ার ওয়েপেনগুলো ব্যবহার করবে। তার মানে এটা শিওর যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা কিন্তু বেজেই যাবে মধ্যপ্রাচ্য থেকে। দেখুন, ইরানের মতো কিন্তু নর্থ কোরিয়াও কিন্তু আমেরিকার শত্রু, কিন্তু আমেরিকা কখনো নর্থ কোরিয়ার উপরে কিন্তু হামলা চালায়নি বা কখনো চালানোর সাহসও দেখায়নি। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই নর্থ কোরিয়ার কাছে কিন্তু রয়েছে নিউক্লিয়ার ওয়েপেন্স। দেখুন, এই পয়েন্ট অফ ভিউয়ের উপরে দাঁড়িয়ে ইরানের নিউক্লিয়ার ওয়েপেন বানানো কিন্তু জাস্টিফাই ছিল এবং তারা কিন্তু তাদের নিজেদের রক্ষা করতে কিন্তু এটা বানাতেই পারে। কারণ আজ যদি ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপেন থাকতো তাহলে আজ যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউ কিন্তু ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহসও দেখাতো না। ধরুন যদি ভেনেজুয়েলার মতো অবস্থা হতো ইরানের, এই যে প্রোটেক্টটুকু করতেছে ইরান সেটুকু কিন্তু পারতো না। তাহলে ভাবুন একবার, ভবিষ্যতে যে আমেরিকার দুশ্মন যে দেশগুলো রয়েছে তারা কেন নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো বানাতে চাইবে না?
এছাড়া ইরানের স্ট্র্যাটেজিক লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই যে এই জিনিসটা, এখান থেকে বিশ্বে 20% খনিজ তেল সাপ্লাই হয়। এবার কথা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের উপর এইভাবে কন্টিনিউয়াসলি করতেই থাকে, তারা একটা সময় ডিসপারেট হয়ে তারা কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ এটা কিন্তু বন্ধ করে দিবে এবং এখান থেকে কিন্তু কোনো তেলই আর পাস হতে পারবে না বিশ্বের বিভিন্ন প্রান্তে। বলে দেই, এই স্ট্রেট যদি কয়েক দিনের জন্য যদি বন্ধ হয় তাহলে খনিজ তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে। ইভেন এই কয়েকদিন এই খনিজ তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে এবং যার প্রভাব আমাদের প্রত্যেকেরই পকেটে এসে পড়বে, বিশেষ করে আমরা যারা এশিয়ার কান্ট্রি রয়েছি তাদের পকেটে এসে পড়বে। এখন দেখার বিষয় হচ্ছে এই যুদ্ধ কতদিন চলে এবং এই যুদ্ধের শেষ ফলাফল কি হয়। আপনার কি মনে হয়, খামেনির মৃত্যুই কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে, নাকি এটা শুধু মিডিয়ার অতিরঞ্জন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানতে চাই। ভালো লাগলে পাশে থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।